মানে আমি তারপর কিভাবে বিশ্বাস রাখবো যে সংসদে দাঁড়িয়ে বলছে যে আমি এই কাজগুলো করছিলাম যাতে নির্বাচনটা তাড়াতাড়ি হয়, আমি তাকে কিভাবে বিশ্বাস করতে পারবো? এখন ওনাকে তো আপনি স্কিপও করতে পারবেন না, উনি তো মেম্বার অফ পার্লামেন্ট, ওনাকে আপনি স্কিপ করবেন কি হবে? আমি বলি ওনাকে যদি আপনি সংশোধন কমিটিতে রাখেন, আমি স্কিপ করতেছি না, ওনাকে আমি উনি তো থাকবেই না, আমার ওই জায়গাটা থেকে তো আমাদের রাজপথের আন্দোলনের কথা বলছি বা আমাদের প্রতিবাদের জায়গাটা। ডক্টর রাকিব, আপনার কাছে একটা প্রশ্ন। সাজিস জাতীয় পার্টি নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আমি একটি কথা বলেছেন যে জুলাই সনদ ঘোষণার ভিত্তিতে গণভোট হয়েছে, সে একই ভিত্তিতে নির্বাচন হয়েছে। যদি গণভোট অবৈধ হয় তাহলে সেই সরকারও অবৈধ। আওয়ামী লীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। আপনারা যদি একই পথে হাঁটে, অর্থাৎ বিএনপিকে কোট করে বলেছেন আগামীতে আপনাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে, এমন পরিণতি কি আপনি দেখছেন কিনা? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন, আভিজাত্য নিশ্চিত করুন ভবিষ্যৎ। তার আগে একটা কথা একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে কি, ধরেন সার্জিস আলম যে কথাটা বলেছেন এই কথাটা আর অনেকেই বলেন যে যদি গণভোট বা জুলাই সনদ যদি ইনভ্যালিড হয় তাহলে জাতীয় নির্বাচন ইনভ্যালিড। এটা এই ব্যাখ্যাটা আমি আপনার সহ অনেক জায়গায় ব্যাখ্যাটা দিয়েছি। আপনারা মাথায় রাখতে হবে যে আমাদের নির্বাচনটা হচ্ছে সংবিধানের আর্টিকেল 65 অনুযায়ী এবং এটা আরবি অনুযায়ী। সুতরাং এটার সাথে গণভোটের কোনো সম্পৃক্ততা নাই, কিংবা গণভোটটা আসলে যে প্রসেস হয়েছে এটা গণভোট যখন এই প্রপোজালগুলো হয় ঐক্যমত কমিশনের মিটিংয়ে, তখন নানা প্রোগ্রাম, সেমিনার, টকশোতে, বিভিন্ন লেখালেখিতে বিভিন্ন জায়গায় আমরাও বলেছিলাম যে প্রসেসের দিকে যাচ্ছে, এই প্রসেসটা সাস্টেনেবল হবে না, এবং এটার পরিণতি আমরা এখন দেখতে পাচ্ছি। আমি আবারও সেই দোষারোপ দিব পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে বিভাজনটার জন্য দায়ী ঐক্যমত কমিশন। এই বিষয়ে বক্তব্য ক্লিয়ার। আর সেকেন্ড কথা হচ্ছে কি, ধরেন যেটা বলছি এটাও একই কথা, উত্তরাঞ্চলে গিয়ে সার্জিস আলম বলেছেন, সার্জিস আলম কেন, এটা যদি সাহিব ভাই বলতো, যে কেউ বলতো, এগুলো পলিটিক্যাল বক্তব্য। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন সময় কখন কি হয় এটা তো আমি আপনাকে বলতে পারি না, বাট আপনি দেখেন এই যে কিছুদিন আগে ভারতে যে ঘটনাটা ঘটলো, বা এটার এই যে 37 দিন পরে যে চূড়ান্ত এই পরিণতি আসলো বা এই ফেজে আসলো, এটা ধরেন ভারতও কল্পনা করেন না, আমরা কল্পনা করেন। এখন আগামী রাজনীতি তো প্লেন এন্ড সিম্পল চলে না। আপনি অনেক একটা প্রশ্ন করছেন যে বিরোধী দল হতে পারবে কিনা, উনি পাল্টা উত্তর দিল যে আমরা সরকার গঠন করবো। এখন মানে এনসিপি 5 বছর পর 10 বছর কই যায়, তারপর হচ্ছে কি শক্তিমত্তা কই যায়, রাজনীতি তো প্লেন এন্ড সিম্পল না, বা এটা মানে গণিতের সূত্রের মতো না যে আমি 2 2 4 মিলালাম, A+B² হল সূত্র মিলালাম, অঙ্কটা মিলে গেল। বাট এখানে ধরেন চড়াই উত্তর রাজনীতি অনেক কঠিন একটা জায়গা, বাট এখানে চড়াই উত্তর অনেক কিছু রয়েছে, এবং প্রতিনিয়ত আপনার পিপলের পারসেপশন চেঞ্জ হয়, পিপলের সাথে কানেক্টিভিটি, ডিসকানেক্টিভিটি অনেক কিছুই হয়, অনেক ফ্যাক্টর, রিজনাল ফ্যাক্টর, জিও স্ট্র্যাটেজি, অনেক কিছু এখানে যুক্ত হয়। তো বাট আমরা যেটা মনে করি, ধরেন এই মুহূর্তে আমাদের সবার মধ্যে একটা কমন প্ল্যাটফর্ম, কমন আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা, যে সবাই ফেসিবাদ বিরোধী, এবং নতুন কোনো ফেসিবাদ বাংলাদেশে সহজে তৈরি হবে বলে আমার মনে হয় না। এটা আপনি সংবিধানের দোহাই দেন, যে দোহাই দেন না কেন, যদি এরকম কে হওয়ার চেষ্টা করে, কারণ ধরেন জুলাই আমাদের কি শিক্ষা দিছে আমি জানি না, তবে এই শিক্ষাটা দিছে যে মানে পরিণতিটা খারাপ, মানে পরিণতি এন্ডিংটা আপনার খারাপ। এখন আপনার একটা বর্ণাঢ্য কেরিয়ার, কিন্তু আপনার হচ্ছে ধরেন এন্ডিংটা যদি খুব খারাপ হয়, তাহলে মানে আপনার অস্তিত্ব থাকে না, মানুষ আপনাকে মনে রাখে না। তো রাজনীতিবিদদের অন্তত জন্য এটা একটা আমি মনে করি জুলাই একটা বড় শিক্ষা। জি, আমি সেই ক্ষেত্রে আবার একটু সাহেব মোস্তাফিজের কাছে যেতে চাই। আপনারা কি সংবিধান সংশোধন কমিটি যেটা গঠন করেছে তার সমালোচনা করেছেন, আবার সংবিধান সংস্কার কমিটি না সংবিধান সংশোধন কমিটিতে সমালোচনা করেছেন, কিন্তু আপনারা চাচ্ছেন সংবিধান সংস্কার কমিটি। তো সামনের দিনগুলোতে বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন জেলায় আপনারা আলোচনা সমাবেশ করেছেন 11 দলের ঐক্য হয়ে, কিন্তু এমন কি হবে যে আপনারা সংবিধান সংস্কার দাবিতে আপনারা রাজপথে নামবেন, এরকম একটা গুজব শোনা যাচ্ছে, গুজব না বাস্তবতা আছে, সেই আন্দোলনটাকে কতটা গতিশীল করতে পারবেন? ধরেন আমরা তো এই 8টা সিট পেয়ে মানে আমরা এই প্রত্যেকদিন এটা কি শুধু এনসিপি করবে নাকি ঐক্য করবে সব মিলে? সেটা আমরা জানি না, এনসিপির জায়গাটা আমরা এটা নিয়ে আলাদা স্ট্যান্ড নিব, সেটা যদি জোট থেকে করতে চায় করবে। এখন কে কতটুকু ধারণ করে এটা আমি জানি না। আমার এনসিপির জায়গা থেকে এনসিপি এনসিপি রাজনীতির সংস্কার, বাংলাদেশে পরিবর্তন এটা চায়। এখন দেখেন যে সংস্কার নিয়ে যে এত জটিলতা বা সংশোধন, বা বাংলাদেশে সংবিধান তো অনেকবার সংশোধন হয়েছে, তো এই কাটা ছেঁড়ার ফলে কতটুকু আপনার পরিবর্তন এসছে? আমি সংবিধান সংস্কার হলে পরবর্তী কোন সরকার আসলে সেগুলো বাতিল করতে পারবে? না, সেটা বাতিল করতে পারবে, সেই সুযোগ আছে। কিন্তু আমি বলছি যে বাংলাদেশের মানুষ যেই ম্যান্ডেট আপনাকে দিল, যে রাইট আপনার দিল, যেই রক্তক্ষয়ী একটা অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই সুযোগটা আমাদের কাছে এসছে, সেটা তো আমরা সব দল মিলে এটা আমাদের পরিবর্তনটা করা উচিত ছিল। এবং আপনি যদি দেখে থাকেন মানে এই পরিবর্তন করা কোনটা আসলে ঐক্যমত্য কমিশন খুব একটা ভুল করে ফেলছে। মানে আপনার একটা মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে ফাংশন করলে মানে এটা আমার কেন হাতে ঘায়ে লাগতেছে? ধরেন আমি অ্যাজ এ সরকার, আমার দুর্নীতি দুদক যদি আলাদা ফাংশন করতে চায়, বা আমার ইলেকশন কমিশন যদি আলাদা ফাংশন, এটাতে আমার সমস্যাটা কি হচ্ছে? তার মানে হচ্ছে যে আমি এই যে চুপ্পুর মতো এরকম কাউকে বসাতে পারছি না দুদকে, যে থেকে বিরোধী দলের একজনকে হ্যারাসমেন্ট করার জন্য বেগম খালেদা জিয়াকে এরকম একটা মামলা করে তাকে হ্যারাস করতে পারে, আবার শেখ হাসিনাকে এই যে পদ্মা সেতুর এরকম টাইপের দুর্নীতি থেকে দায় মুক্তি দিয়ে দিতে পারে। তার মানে আমি এরকম লোকজনকে বসাতে পারছি না। এই সংস্কারটা হলে
আমি এরকম বসাতে পারছি না। আমি এই সংস্কারটা হলে আমি হচ্ছে যে রাতের ভোট দিনে করাতে পারছি না ইলেকশন কমিশনকে দিয়ে, আমি ভোট করাতে পারছি না। এইটা মানে এটা তো মোটা দাগে সবার কাছে ক্লিয়ার যে বিএনপির ইভেন যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিলও না, যে অধ্যাদেশগুলো আসছিল সেগুলোও তো কীভাবে বাতিল করে দেওয়া হলো, এবং তারা বারবার বলছে যে আমরা আরও স্ট্রংলি এটা আইন হিসেবে আনছি। আমরা এটাও দেখতে পেলাম যে সংসদীয় যে একটা কমিটি ছিল তারা আপনার গুমকে কি হিসেবে ডিফাইন করলো। তো সেইভাবে যখন আপনি মানে ডিফাইন করছেন, আপনি আপনার এই টিম দিয়ে বা আপনার কতটুকু শক্তিশালী আইন করতে, আমি হচ্ছে যে গুমের মানবাধিকার কমিশনের যে নতুন আইন ইয়ে করছে সেটার ড্রাফটিং ভার্সনটা দেখেছিলাম, সেটা মোরলেস সম্ভবত লাস্ট 2013 সালের যেটা ছিল ভার্সনটা ছিল মোটামুটি সিমিলার, খুব বেশি পার্থক্য ছিল না। কিন্তু ইন্ট্রিম গভর্নমেন্টের টাইমে হ্যাঁ অনেক আশা ছিল, মানুষের আকাঙ্ক্ষার জায়গা ছিল, সারা না করতে পারলেও এই কিছু জায়গা কিন্তু তারা কাজ করেছে, এবং এটাকে আরো স্ট্রং করতে পারে। ঠিক আছে, এটা নিয়ে মানে এটাকে এস্টাবলিশ করে আপনি পরে আরো একটু স্ট্রং করেন, সমস্যা নাই। তো আপনি এখন বাতিল করে দিয়ে আপনি বলছেন আমি আরো শক্তিশালীভাবে ফিরে আনবো, এটাতে তো আপনার ইন্টেনশন বোঝা যাচ্ছে যে আপনি 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে এই জায়গাগুলোকে ইউজ করে আসছে আপনিও সেইভাবেই করতে চান, জনাব সালাউদ্দিন আহমেদ এইভাবেই করতে চায়। তো এইটা ধরেন যে মানে আমি মনে করি যে আমরা যারা বিরোধী দল হিসেবে কাজ করছি আমাদের ক্ষেত্রে যতটা না বুমেরাং হবে, বরঞ্চ তাদের ক্ষেত্রে বেশি বুমেরাং হবে। এটা হাসিনার ক্ষেত্রে কতটুকু বুমেরাং হয়েছে, সে এখন দিল্লিতে পালিয়ে বসে বসে তার কর্মকাণ্ড চালাতে হচ্ছে, তার নেতাকর্মীদের এখন কি কঠিন অবস্থা। তো বিএনপির এরকম একটা সিচুয়েশন আসুক সেটা আমিও চাই না। 17 বছর ধরে তারা যে এরকম কাজ করেছে, যেরকম আন্দোলন সংগ্রাম করেছে, অথবা আইডিওলজিক্যাল জায়গা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি প্রচণ্ড রেসপেক্ট করি, বেগম খালেদা জিয়াকে আমি রেসপেক্ট করি, তাদের এই ধারাবাহিকতার যদি রক্ষা না করতে পারে বিএনপি, এটা বাংলাদেশের জন্য একটা বিগ লস হবে। আমার প্রশ্ন ওই জায়গায় যে সংবিধান সংশোধন কমিটির মধ্য দিয়ে কি এই সংস্কারগুলো করা যায় না? তারা তো বারবার এই কথাটা বলছে। কিছুই যাবে না। কেন যাবে না ভাই? এটা কিছুই যাবে না, কারণ হচ্ছে যে এটার প্রধান করানো হয়েছে যে আপনার সালাউদ্দিন আহমেদকে, এবং সালাউদ্দিন আহমেদ সংবিধান সংস্কার আপনি যে বললেন তখন যে এই ঐক্যমত্য কমিশন দীর্ঘ সময় ক্ষেপণ করছে, ওখানে কিন্তু ঐক্যমত্য ক্ষেপণ মানে ওনারা কিন্তু সময় ক্ষেপণ করেনি, এখানে সালাউদ্দিন আহমেদ সাহেবই নিজে সময় ক্ষেপণ করছেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন ওনার সংবিধান নিয়ে আসলে অনেক নলেজ আছে, উনি অনেক জানাশোনা, উনি প্রত্যেকটা ধাপে ধাপে জিনিসগুলোকে আটকাইছেন, এবং এরকম অনেকগুলা সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে আসলে এই পরিবর্তনটা হলে আসলে বাংলাদেশের জনগণেরই এখানে মোটা থেকে সবাই এখানে একমত ছিল। আপনি যদি ফলো করে থাকেন বা সেগুলো এখনো লাইভে এই মানে সংসদ অধিবেশনের মতো করে ইউটিউবে কিন্তু এখন আপনি দেখতে পারবেন ঐক্যমত্য কমিশনের আলাপগুলা। তো দর্শক যারা একটু দেখতে চায় তারা একটু দেখবেন যে এখানে ঐক্যমত্য কমিশন থেকে কি কি সাজেস্ট করা হয়েছিল পরিবর্তনের জায়গাগুলো থেকে, এবং সালাউদ্দিন আহমেদ একা সিঙ্গেল হ্যান্ডেডলি সেগুলো কিভাবে বাধাগ্রস্ত করছে, এবং সেই যে মানুষটা ঐক্যমত্য কমিশনে এই কাজগুলো করে আসছে, মানে আমি তারপর কিভাবে বিশ্বাস রাখবো যে সংসদে দাঁড়িয়ে বলছে যে আমি এই কাজগুলো করছিলাম যাতে নির্বাচনটা তাড়াতাড়ি হয়, আমি তাকে কিভাবে বিশ্বাস করতে পারবো? এখন ওনাকে তো আপনি স্কিপ করতে পারবেন না, উনি তো মেম্বার অফ পার্লামেন্ট, ওনাকে আপনি স্কিপ করবেন কি হবে? আমি বলি ওনাকে যদি আপনি সংশোধন কমিটিতে রাখেন, ওনাকে আমি উনি তো থাকবেই না, আমার ওই জায়গাটা থেকে তো আমাদের রাজপথের আন্দোলনের কথা বলছি বা আমাদের প্রতিবাদের জায়গাটা। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।